আসসালামু আলাইকুম। আজ আমরা যাচ্ছি বাংলাদেশের সাগরকন্যা, যার নাম কুয়াকাটা। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কুয়াকাটাকে সমুদ্রকন্যা বলা হয়। সেই জায়গার সবচেয়ে ভালো দিক হলো আপনি একই জায়গা থেকে সূর্যোদয় এবং সূর্য অস্ত সম্পূর্ণ দৃশ্যটি দেখতে পারবেন। আমি আরও খুঁজে পেয়েছি যে কোনো দ্রুত বালি ছিল না এবং এটি সবার জন্য নিরাপদ ছিল। আমি দৃশ্য এবং সময় উপভোগ করেছি। বাংলাদেশের মধ্যে একটা গুরুত্বপূর্ণ এবং অন্যরকম প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে এক নম্বর কক্সবাজার এবং দ্বিতীয়টি হলো কুয়াকাটা, যা দেখতে প্রতি বছর লাখ লাখ পর্যটক হাজির হয় এই কুয়াকাটায়। কুয়াকাটার সৌন্দর্য অবিরাম, যা ভাষায় প্রকাশ করার মতো না, যা আপনাকে বারবার এখানে আসতে বাধ্যই করবে। এখানে সমুদ্রের গর্জন যেন বারবার আপনাকে ডাকে, বারবার তুই একবার ফিরে আয় আমারই মাঝে, তোর জন্য আমি বসে আছি আমার গর্জন নিয়ে। এবার আমাদের ট্যুরে কি কি খাবো, কোথায় কিভাবে যাব, সব কিছু এই ব্লগে আপনাদেরকে দেখাবো। এই ট্যুরের যাবতীয় সব কিছু ব্লগের লাস্টে একবারে বলে দিব। আর এখন আমাদের ট্যুরের যে মূল দৃশ্যগুলো তাও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে এই ট্যুরের মাধ্যমে, এবং আমাদের যে ভালো মুহূর্ত, খারাপ মুহূর্ত সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আমরা যাচ্ছি ঢাকা থেকে বাইকে করে কুয়াকাটা। এর থেকে শুরু করে শেষ পর্যন্ত ঢাকার ঢোকা পর্যন্ত আপনাদেরকে প্রত্যেকটা ভিউ দেখানোর চেষ্টা করব। তো আপনারা প্রস্তুত হন ঢাকা থেকে কুয়াকাটা, কুয়াকাটা থেকে ঢাকা সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য। সো ওয়েলকাম টু কুয়াকাটা ব্লগ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে, ঢাকা টু কুয়াকাটা। আজ আমরা যাচ্ছি কুয়াকাটা। ঘুরতে বাজে সকাল 7টা, বের হয়ে গেলাম আমরা। দেখা হবে রাস্তার প্রত্যেকটি কোনায় কোনায়, যত দূর দেখানো যায় প্রত্যেকটা সুন্দর জায়গা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো শুরু করা যাক ঢাকা টু কুয়াকাটার ব্লগ। এখন আমরা আছি হানি ফ্লাইওভার উপরে। ব্যাপারটা হলো এতক্ষণ ঢাকার রাস্তা আপনাদেরকে আর কি দেখাবো, এই জন্য একবার হানি ফ্লাইওভার উপরে উঠেই একটা ছোট করে ফিরে আসলাম আপনাদের মাঝে। আকাশ পুরা কালো, মেঘলা বললে ভুল হবে, মানে একবারে যে কোনো সময় বৃষ্টি আসার সম্ভাবনা আছে। এখন ব্যাপার হলো দেখা যাক আমাদের রাস্তায় কি হয় না হয়। আমি পর্যন্ত যতগুলো ট্যুরে গেছি সবগুলো ট্যুরেই বৃষ্টি পেয়েছি, সবগুলো ট্যুরেই এটা হয়েছে আমার সাথে। এখন আমরা মাওয়া রেলওয়ে স্টেশনে আছি, কিন্তু এখানের অবস্থাটা বেশ খারাপ। বাম পাশে পুরা মেঘে আচ্ছন্ন হয়ে রয়েছে রাস্তা, সোজা রাস্তা মোটামুটি ভালো, এখনও বলা যেতেছে না কি হয় না হয়। বাম্পার অবস্থা যদি আপনারা ভালো মতো খেয়াল করেন, যেই পাশে পুরা মেঘে আচ্ছন্ন, মানে কালো মেঘ হয়ে রয়েছে, যা একটু রহস্যময় লাগতেছে আর কি। আর সামনে 2 কিলো পর হলো মাওয়া টোল প্লাজা। আমরা মাওয়া পদ্মা সেতুতে উঠলাম।
আর এখানকার অবস্থা মোটামুটি ঠান্ডা, গাড়ি ঘোড়ার এত চাপ নাই, ঢাকার থেকে অনেক কম গাড়ি আসছে। শুক্রবারের তুলনায় যা আগে আসলে দেখতাম যে এখানে প্রচুর পরিমাণ গাড়ি, বাইক, মানে সবাই ট্যুরে যাচ্ছে, গ্রামে যাচ্ছে, কিন্তু এইবার আগের থেকে তুলনামূলক খুব কম গাড়ি এখান থেকে যাতায়াত করতেছে, যা বুঝতেছি। তো এখন আমরা একবারে পদ্মা সেতুর উপরে, মানে পদ্মা সেতুর উপরে যা একটা ভিউ আসছে এখন, যা আপনাদেরকে না দেখে আমি পারতেছি না, মানে একটা অন্য লেভেলের একটা ভিউটা আপনাদেরকে কল্পনা একবারে দূরে থেকে দেখায় আমার পৌঁছাইতেছে না, মানে একবার মন চাইতেছে আরো সামনে যা দেখাই, এতটা সুন্দর লাগতেছে। ওয়েদারটা মোটামুটি অ্যাভারেজ ভালোই চলতেছে, কিন্তু ঘটনা হইলো এখানে প্রচুর পরিমাণ বাতাসে মনে হয় আমার বাইক যেমন ডোলা একটা অবস্থা, ডোলাডুলি করতেছে। এখন দেখার বিষয় বৃষ্টিটা না হলে হয়, বৃষ্টিটা হইলে অনেক বেশি চাপ হয়ে যাবে আর কি, জামা কাপড় সব ভিজে অবস্থা খারাপ হয়ে যাবে। আর এখনও বাইকের স্পিড 70-এর মতো, পদ্মা সেতুতে টপ মনে হয় 80, এই জন্য একটু লিমিটে এই পদ্মা সেতুর নিয়ম অনুযায়ী চালাচ্ছি। একটা অস্থির একটা ওয়েদারের মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি কুয়াকাটার দিকে। আর ব্যাপারটা হলো এখানকার হাইওয়ের বাসগুলো একটু বেশি তাফালিং করে, কখন কোন দিক দিয়ে টান মারে, চালাটা কোনো হর্ন দেয় না, কিছু দেয় না, মানে এগুলো একটু বেশি ব্যাড বাস খেয়া যায় আর কি, আর তেমন কিছুই না। সামনে দেখেন বাসটা কি করতেছে, দাপ করে আইসা বাপ করে ঢুকে যাবো, তেমন কোনো ওদের কোনো সিগন্যাল নাই, কিছু নাই, আসবে ঢুকবে যাবে, এটা হলো ওদের নেচার। এটার সাথে আমরা কিছু বলার সুযোগ আমাদের নাই। আর আজকের ওয়েদারটা ভাই পুরা A1, যা আপনার কাছে বলার বাইরে, এটা উপরে আর কিছু নাই। এটাকে আপনি ওয়াও বলবেন না ওয়ান্ডারফুল বলবেন, এটা আপনার বিষয়। কিন্তু আজকের ওয়েদারটা যারা ছিলেন এখানে তারাই আসলে বুঝবেন যে এখানকার ওয়েদারটা কি। আর আমার ব্লগ যারা দেখতেছেন, আই হোপ তারা আমার সাথে কিছুটা হলেও একটু ফিল নিতে পারতেছেন যে ভাই সেই ভালো লাগতেছে। আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার? ঘড়িতে এখন বাজে 10টার মতো, আর আমরা অলমোস্ট চলে আসছি হলো ভাঙ্গার পরে এখানে একটা মেঘা ফুড ভিলেজ, মানে এই এলাকার ভিতরে এটা ছাড়া ভালো দেখতেছি না, মোটামুটি এভারেজের মধ্যে ভালো একটা হোটেল। আমি এখানে দাঁড়াইলাম, এখানে দাঁড়ায় আপাতত আড্ডা মারতেছি, আড্ডা মেরে খাওয়া দাওয়া, সকালে নাস্তাটা করি নাই, এখানে নাস্তাটা করব, নাস্তা করার পরে আবার আমরা আগামী রাস্তার দিকে রওনা দিব। তো দেখতে থাকেন কি হয় না হয়। রাস্তার মাঝখানে বৃষ্টি ছিল, ওই জন্য আমতলে আমরা একটু ব্রেক দিছিলাম। আর আমতলে আমাদের কিছু ভাই ব্রাদারের ভাইস্তা ছিল, ওদের সাথে দেখা করে আমরা এখন আবার রওনা দিয়ে দিছি। আল্লাহ হাফিজ ভাইয়া, সাবধানে থাক। ওকে ওকে, তো ঢাকা আসলে ফোন দিও। হ্যাঁ, আল্লাহ হাফিজ ভাই। আর মাঝখান দিয়ে হয়েছিল কি, আমার গোপ্রোর যে অ্যাডাপ্টার, মানে গোপ্রোর যে ইয়াটা ছিল, ক্যামেরা হোল্ডারটা ছিল, এটা রাস্তার মাঝখানে একটু পাকনামি করতে যা ভেঙে গেছে। এরপর এটাকে আবার এমসিল কিনা আবার লাগাইছি, লাগে এখন আবার আপনাদের মাঝে চলে আসছি। তো এখন আমরা আছি আমতলী বাজার, কারণ আমরা আমতলী বাজার থেকে এখন আমরা যাচ্ছি কুয়াকাটার দিকে, আর মাত্র এখান থেকে 40 কিলোর মতো। আর ঘড়িতে এখন বাজে 3টা 36, মানে অলমোস্ট আমরা বাইক চালাইছি 245 কিলোমিটার ঢাকা থেকে, আর সময় লাগছে হলো 4-7 ঘন্টা, মানে খুব আস্তে ধীরে আসছি যদিও, এই জন্য একটু সময়টা বেশি লাগছে। মাঝখানে ব্রেক দিয়েছি অনেক জায়গায়, সকালে নাস্তা করছি, দুপুরে খাবার খেয়েছি। অলমোস্ট ঘড়িতে 2টা বাজে, আর আমরা চলে আসছি হলো পায়রা বন্দরের যে ব্রিজ, পায়রা ব্রিজে। আর অলমোস্ট আমরা 205 কিলোর মতো বাইক রাইড করা শেষ, আর এখনও আমাদের অনেক রাস্তা বাকি। আর পায়রা সেতুটা তুলনামূলকভাবে অনেক সুন্দর, এটা হলো একটা বড় বিষয়।
আর এটার ভিউগুলা যদি আপনাদেরকে না দেখাই তাহলে তো আমার মন কেমন আনচান আনচান করতেছে। তো আপনাদেরকে আগে এটা চারপাশের ভিউটা দেখাই, দেখে নেন। সকাল 8টার দিকে, আর অলমোস্ট 2টা বাজে 6 ঘন্টার মতো হয়েছে। 6 ঘন্টায় আমরা 200 কিলোর মতো রাইড করছি। মানে অনেক ব্রেক ট্রেক দিয়ে, মেয়ে মানুষ যেহেতু সাথে আছে সেজন্য ব্রেকটা বেশি দেওয়া লাগছে। ব্রেক ট্রেক দিয়ে আস্তে ধীরে আসছি। আমরা আছি 20 কিলো দূরে কুয়াকাটা থেকে, আর এখন ঘড়িতে বাজে 5টা। মানে এই এলাকার রাস্তার যা অবস্থা, এই রাস্তার অবস্থা দেখলে আসতে মানুষের মনই চাবে না। এই রাস্তা ঠিক না করার পর্যন্ত এই এলাকার কী হবে এটা বলা আছে। এলাকার মানুষ, মানে এলাকার পর্যটক এত বেশি আসে না এই রাস্তাঘাটের কারণে। এটা হলো একটা মূল সমস্যা। আর এখানকার রাস্তা প্রতি লাস্ট 20 কিলো যেতে মনে 2 ঘন্টার মতো সময় লাগতেছে আমাদের, যা অবস্থা। দেখা যাক কতদূর যেতে পারি, আল্লাহ ভরসা। তো এখন আমরা আছি পাখি কি জানি একটা নাম, এলাকার নাম। বাইরের পর থেকে যে কি বাজে রাস্তা শুরু হয়েছে, এখনও 15 কিলোর মতো। আর 15 কিলো যেতে কতক্ষণ লাগে এটা হলো দেখার বিষয়, কারণ 15 কিলো রাস্তা নাকি পুরোটাই এরকম অবস্থা। এটা একটা পর্যটন স্পট, কিন্তু এখানে রাস্তাগুলো এরকম ভাঙাচোরা। এটা কর্তৃপক্ষর আসলে চোখে নেওয়া দরকার ছিল। গত 20 মিনিট ধরে আমরা এই ভাঙ্গা রাস্তায় পার করতেছি, আর রাস্তায় শেষ হইতেছে না। অলমোস্ট আমরা 5 কিলো মনে হয় পার করছি আধা ঘন্টার মধ্যে। মানে এতটা বাজে অবস্থা রাস্তাঘাটের, যা কল্পনার বাহিরে, এটা কাউরে বইলা প্রকাশ করা যাবে না। তো অলমোস্ট আমরা কুয়াকাটা চলে আসছি আলহামদুলিল্লাহ। আর মনে হয় কিছু দূর, আর 500 মিটার হয়তো 1 কিলোমিটারের মতো কুয়াকাটা। এখন দেখার বিষয় এখানে হোটেল নিয়ে একটা ব্যাপার স্যাপার আছে। সামনে কুয়াকাটার বিচ, আই হোপ সো। করা সে ওয়েলকাম টু কুয়াকাটা। তো ঘড়িতে এখন বাজে 5টা 48। একটু আগে গুগল ওয়েদারে দেখলাম যে 5টা 40-এ নাকি সূর্য উঠবে। তো যেই কথা সেই কাজ, বের হয়ে গেলাম আমরা। আর টিপ বৃষ্টি পড়তেছে, হালকা হালকা বৃষ্টি। গোপ্রোটা কি বন্ধ করে ফেলতে হবে নাকি তাই বুঝতেছি না। তারপরও আমরা আগাচ্ছি আস্তে ধীরে। আর আমাদের হোটেলটা একটু দূরে, ওই যেখানে দেখা যায় সোজা কুয়াকাটার আমাদের হোটেলটা এইখানে। হোটেলের ভিউটা দেখাবো না একটু পরে। বৃষ্টি তো অনেক ভালো লেভেলের পড়তেছে। তো রোদ বৃষ্টির খেলার মাঝে শুধু আমরা চলতেছি। কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, এখন আবার বৃষ্টি নাই। কি যে একটা অবস্থা। অনেক কষ্ট করে আমরা নামলাম মাত্র নিচে। ব্যাপারটা হলো সারা দিন কষ্ট করে আসার পর যখন আমরা এখানে আসলে আমাদের সব কষ্ট, যে ক্লান্ত হয়ে আসছে, সব ক্লান্ত মনে হয় নিমিষে শেষ হয়ে যায়। এরকম একটা ভালো লাগা কাজ করে কুয়াকাটাটা আসলে।
কুয়াকাটা কিংবা যে কোনো প্লেস সবচেয়ে বেশি ভালো লাগে হলো আমরা যখন বান্দরবনের দিকে যাই, ওইটার মতো ফিল এখন পর্যন্ত কোথাও এখনো পাইনি, যা সত্যি কথা। তো এখন আমরা আছি হলো আমার পাশে হলো কুয়াকাটা জাতীয় উদ্যান। জাতীয় উদ্যানের পাশে আমরা এখন দাঁড়াইছি। আর এই দোকানে একটা চায়া আছে, কাকার চাটা সেই। আবার কাকার দোকানে একটা ময়না পাখি আছে, ময়না পাখি নাকি আবার কথাও বলে। মিলায় জিলায় দেখলাম এই অল্প অল্প কথা বলে, বেশি কথা বলতে পারে না। পরে আমরা এখন সকাল বাজে 7:30, আমরা এখন ছোটোখাটো একটু ব্রেক দিলাম। আর এখন আসছে হলো এই কুয়াকাটা কি বলে এটার নাম, কুয়াকাটা জাতীয় উদ্যানের সামনে। আর এখন আকাশটা মোটামুটি উত্তাল না, একবার ঠান্ডা। দেখা যাক সামনে কতক্ষণ কি হয়। আমরা এখন আছি হোটেলের নিচে। আর আমাদের হোটেলে আজকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। আর ব্রেকফাস্ট করতে চলে আসছি রেস্টুরেন্টে। দেখা যাক রেস্টুরেন্টের ভিতরে কী কী আছে তা তো জানি না, এলেই বোঝা যাবে। রেস্টুরেন্টের ডেকোরেশনটা খুব সুন্দর। এখানে দেখা যাচ্ছে ডিম, পাস্তা, পরোটা, ভাজি, ডাল, খিচুড়ি এবং ডিজার্ট আইটেম, আচার, তারপর জুস, কফি। আমরা এখন আছি, আমরা যে হোটেলে উঠছি সেই হোটেলের ছাদে। এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে সমুদ্রের। আজকে আমাদের ট্যুরের দ্বিতীয় দিন। আর এখন আমরা আছি হলো কুয়াকাটা সি বিচে। আর এখন আমরা আগাবো কোন দিকে বলেন তো? লাল কাঁকড়ার বীচ, তারপর যা যা আছে এই সাইডে আর কি, সুন্দরবনের অংশ, ওগুলো এখন দেখবো। দেখে আর পরে দেখা যাক। তো এখন বের হলাম। চলে আসছিলাম, কিন্তু নিচের রাস্তা দিয়ে যাওয়াটা আমাদের উচিত ছিল না, বুঝে উঠে গেছিলাম। এখন আস্তে ধীরে নিচে নামতেছি। নিচে নামতে এরকম একটা রাস্তা, একবার আঁকা বাঁকা রাস্তার মাঝখান দিয়ে নিচে নামতে হয়। নামার পরেই এখন আমরা আবার সমুদ্রের পাশ দিয়ে রাইড করবো। এখানে রাইড করাটা অন্যরকম একটা ফিলিংসের ব্যাপার, যা ভাষায় প্রকাশ করার মতো। এখন আছি আমরা লেবু বাগানের পাশ দিয়ে যাচ্ছি। পাশে অনেকগুলো কেওড়া গাছের মতো কেওড়া গাছ সামনে। এখান দিয়ে মেন রাস্তাটাই হলো বাইক নিয়ে যাওয়া, তারপর অটো নিয়ে যাওয়ার, বড় কোনো গাড়ি নিয়ে এই রাস্তা দিয়ে যাওয়ার মতো না। আর এখান দিয়ে যেতে হলে মাস্ট বি চাক্কা পুরোটাই বাজে, এমন একটা অবস্থা। সাবধানতার সাথে এখানে চলাচল করতে হবে। এখন আমরা আছি 3 নদীর মোহনা কুয়াকাটা। আর এখানকার অবস্থা খুব ড্যাবড্যাবে অবস্থা, মানে এখানে
মাটির মধ্যে পাড়া দিলে একবারে নিচে চলে যায়। তো এটা কোনো বিষয় না, আপনারা কিছু মেনটেন করেন আমার বাসা নিয়ে, কারণ এগুলো এই এলাকায় চলতি বাসা। যেমন আপনাকে দেখে এই যে পাও দিসি দেখেন ডেপে গেছে, মানে এটা বলে ড্যাপ ডিব্বা। তো এই হলো অবস্থা। আর এখানে মেনলি যদি আসেন আসতে হবে বাইকে পার পার্সনের একটা এক এক সময় এক এক রেট চলে আর কি। মাঝে মাঝে 200 টাকা করে পার পার্সন যায়, মাঝে মাঝে 100 টাকা করে নিয়ে যায়। এটা হলো বিষয়। আপনারা একটু দামাদামি করে যদি আসেন তাহলে হয়তো বা ভালো একটা ব্যাপার স্যাপার পাইবেন। মানে অনেক সুন্দর একটা জায়গা, আর ভিউটা তো দেখতেই পাচ্ছেন। একটু ড্রোন শটটা দেখেন, দেখার পরে ভালো লাগবে। জেতা কুন্ডার কত দাম, কত এগুলোর দাম কত? 2 পিস 100। 2 পিস 100। এগুলা 2 পিস 150 টাকা। এগুলো পিস আছে 110 টাকা। ভাই কি ঝাল খাবেন না নরমাল ঝাল দিব? এই যে বড় ভাই ঝাল বেশি হবে না মিডিয়াম? দেবো ভাই কেটে। মিডিয়াম দেন। হ্যাঁ ভাই ভালো। এটা কি মাছ? এটা কই কোরাল বলে, কই কোরাল। আরে বেটা টোনা। এটা টোনা। টোনা। আয়না রূপচাঁদা আছে, কালো চাঁদা আছে। এই টুনাগুলো কত করে? স্যার টোনার কেজি নিলে 350 টাকা করে। কেজি করে বিক্রি করেন না? আর এই কই কোরাল? কই কোরাল আপনাদের কি 650 করে কেজি। 650। আমরা চলে আসছি কুয়াকাটার যে ফ্রাই, মানে যেখানে সব ধরনের মাছ ফ্রাই পাওয়া যায় এবং যেভাবে আপনি চান সেভাবে করে নিতে পারবেন। আর এখানকার মাছের স্বাদটা অন্যরকম একটা লেভেল স্বাদ। এর আগেও যখন আমি আসছিলাম তখনও খাইছিলাম। আর এখন আমরা যে আসি যে দোকানটা, এই দোকানে মোটামুটি কম দামের মধ্যে মাছটা পাওয়া যায়। চেষ্টা করবেন এই দোকানে আসার। আর আমরা এবার নিয়েছি টোনা মাছ। টোনা মাছের স্বাদটা একটু পরে আপনাদেরকে বলবো। টোনা মাছটা দেখতে এটা পুরো আমাদেরকে ফ্রাই করে দিচ্ছে বারবিকিউ টাইপের। এটা দেখতে পুরো একটা পিজার মতো লাগতেছে, আর সমুদ্রের পাড়ে বসে একটা পিজার মতো একটা মাছ খেতেছে। এটা একটা অন্যরকম একটা ব্যাপার সেবার। তো যেই আসবেন সবাই একবার হলেও ট্রাই করবেন এখানে বসে খাওয়ার। আশা করি ভালো লাগবে এবং আমাদেরও যথেষ্ট ভালো লাগছে মাছটা। আজকে আমাদের ট্যুরের তৃতীয় দিন। আজ সকালবেলা বের হয়েছি আমরা
একটু বিচের পাশে ঘোরাঘুরি করার জন্য। আর প্রচুর বৃষ্টি হইতেছে, এই বৃষ্টির মধ্যে একটু ক্যামেরার ভিতরে লাগিয়ে আস্তে ধীরে বের হয়েছি, তো বীজটা দেখবো আজকের মতো লাস্টবার। কালকে সকালবেলা তো আজকে সকালবেলাই 10টা-11টার দিকে আমরা রওনা দিয়ে দিব ঢাকার উদ্দেশ্যে। এই হলো আমাদের আজকের প্ল্যান। মোটামুটি আমরা রেইনকোট পরে বের হয়েছি, রেইনকোট পরে বের হয়ে গেছি। আর এখন আমরা একটু বিচের পাড়ে কতক্ষণ বসে আড্ডা মেরে দেন বাসায় যে সকালের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা ওটা করে আমরা রওনা দিয়ে দিব ঢাকার উদ্দেশ্যে। দেখা হবে রাস্তার দিকে। আর এখন একটু আমরা আড্ডা মারি। তো সকালে নাস্তা করে এখন আমরা বের হয়ে গেছি বাইক আনার জন্য। বাইক এনে হোটেলের নিচে ব্যাগ ট্যাগ বেঁধে তারপর আমরা বের হয়ে যাবো ঢাকার উদ্দেশ্যে। আর আমাদের হোটেলের হোটেলটাও আপনাদেরকে ভালো মতো দেখানো হয়নি বৃষ্টির কারণে। আমরা যখনই বের হওয়া ধরছি রুমের থেকে তখনই বৃষ্টি, আর এখানে আমাদের বাইকটা রাখছি। আর এখন বাইক নিয়ে বের হয়ে যাব। আর বাইকটা রাখার জন্য একটা ভালো ব্যবস্থা আছে, এখানে একটু চিপাচাপার ভিতরে রাখা যায়। এর আগের বার যখন আমি শ্রীমঙ্গল ছিলাম তখন যেখানে বাইক রাখছিলাম সেটা হলো একবারে খোলা গাছের নিচে। এখন হলো ব্যাগ বাঁধার পালা, বাইকটা আস্তে করে হোটেলের সামনে রাখবো। আর আমার হোটেলের নামটা দেখা যাচ্ছে হোটেল খান প্লেস। এটা কুয়াকাটার বলতে গেলে 3 স্টার মানের একটা হোটেল। আর এখানে রুমের ভিডিওগুলো করা হয় নাই, মানে তাড়াহুড়োর কারণে তাড়াতাড়ি বের হয়ে গিয়েছি। আর আমাদের অলমোস্ট অনেক দেরি হয়ে গেছে, এখন বাজে 10:30টার মতো। যেখানে চেক আউট করার সময় 10টা, আমরা আধা ঘন্টা লেট করে চেক আউট করছি। আর এখন আমরা ব্যাগ ট্যাগ গোছায় ব্যাগ প্যাক করে আবার রওনা দিয়ে দেবো ঢাকার উদ্দেশ্যে। ঘড়িতে বাজে 11টা, আর এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আর রাস্তাঘাটে প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে গোপ্রো একবারে ভিজা অবস্থা। সামনে ক্লিয়ার ভিউ দেখা যাচ্ছে কেন বলতে পারতেছে না, কিন্তু বৃষ্টি টিপ টিপ বৃষ্টি পড়তেছে। হাতে গ্লাস পরা, মানে একবারে রেইন প্রুফভাবে বেরোচ্ছি যতটা সম্ভব পারছি। আর এখানকার ওয়েদারটা আকাশ পুরো মেঘলা, রোদ নেই, এটা একটা ভালো দিক। কিন্তু বৃষ্টি থাকার কারণে একটু খারাপ লাগতেছে, মানে জুতা টোটা সব ভিজা যাচ্ছে, এরকম একটা অবস্থা। তারপরও আমরা আস্তে ধীরে আগাতে এবারে ট্যুরটা মোটামুটি ভালোই ছিল। আমরা শুক্রবার সকালবেলা ঢাকা থেকে বেরোয়ার পরে সারাদিন রাইড করে বিকালবেলা আমরা পৌঁছেছি হলো কুয়াকাটা। তারপর সেদিন আর কোথাও যাইনি, ব্রেক নিয়ে সারাদিন বাসে থাকার পর মানে হোটেলে ছিলাম, হোটেল খান প্লেসে। সেখানে হোটেল ভাড়া ছিল হলো পার ডে 2500 করে পার রুম। তো যেই কাজ আমরা ওইখানে 2 রাত ছিলাম, 2 রাত হোটেলে থেকে তারপর আমরা আজকে আবার ঢাকা দিয়ে ব্যাক করতেছি। এখন কথা হলো আমরা 2 রাত হোটেলে ছিলাম, ওই 2 দিন আমরা কুয়াকাটার ভিতরে কী দেখছি। কুয়াকাটার ভিতরে দেখার মতো কিছু জায়গা আছে, তার মধ্যে ঐতিহ্যবাহী কিছু জায়গা হলো লেবুর বাগান, লেবুর চর, তারপর হলো ঝাউবন, তারপর 3 নদীর মোহনা, তারপর আরও কিছু জায়গা আছে। এর মধ্যে ঐতিহ্যবাহী জায়গা হলো কুয়াকাটা লেবু বন কুয়াকাটা, মানে এটা হলো সবচেয়ে ঐতিহ্যবাহী একটা জায়গা। কিন্তু আমরা লাল কাঁকড়ার বিচে গিয়েছি, কিন্তু লাল কাঁকড়ার বিচে লাল কাঁকড়া ছিল না, যেহেতু বর্ষাকাল, এই জন্য হয়তো বা বের হয়নি। তারপর সানসেট পয়েন্টে গিয়েছি, এছাড়াও বিভিন্ন জায়গায় আমরা গিয়েছিলাম। কিন্তু এখানকার সবচেয়ে আমাদের যেটা ভালো লাগছে সেটা হলো কুয়াকাটা বারবিকিউ যে ফিশ ফ্রাইটা, মানে যে মাছটা খেয়েছি টুনা মাছ, এই মাছটা সবচেয়ে বেশি আমাদের ভালো লাগছে, সব থেকে বেশি ভালো লাগছে। কারণ এটাও একবারে তাজা মাছ, মানে কুয়াকাটার সাগরের থেকে নিয়ে এসে এখানে এনে ফ্রাই করে। আর আরও কিছু জায়গা আছে, ডিসি পার্ক, এগুলো হয়তো আমরা দেখাতে পারিনি, কারণ এখানে যখন যাওয়ার কথা ছিল তখন ভরপুর বৃষ্টির কারণে আমরা ওদিকে যেতে পারিনি। এই ছিল আমাদের কুয়াকাটার টোটাল ভ্রমণটা। আর এই ট্যুরে আমাদের টোটাল খরচ হয়েছে হলো পার বাইকে খরচ হয়েছে 12,000 টাকার মতো। এখন 12,000 টাকা কীভাবে খরচ হলো সেই বিষয়ে কথা বলি। আমাদের বাইকে তেল লাগছে আপ ডাউন 2,500 টাকার তেল লাগছে। 2 রাত হোটেল ভাড়া লাগছে হলো 5,000 টাকা। আর আমাদের খাওয়া দাওয়া ছিল 3,000 টাকার মধ্যে কমপ্লিট হয়েছে। তো
তো এখানে সব মিলে খরচ হলো 10,500 টাকা। আর 1200 টাকা টোটাল এমনি সেমনি খরচ হয়েছে আর কি। তো এটা হলো আমাদের ট্যুরের প্ল্যান ছিল, সব কিছু আপনাদের সাথে শেষমেশ শেয়ার করলাম। আর ঢাকা যেতে যেতে কয়টা বাজে বলতে পারি না, কিন্তু ঢাকা আজকে আর কোনো ব্লগে না থাকি। তো আজকের মতো বিদায় নেই, বৃষ্টির মধ্যে আপনাদেরকে দেখানোর মতো কিছু নাই, পুরা রাস্তাঘাট ভাঙা চূড়া রাস্তাঘাটের মধ্যে দিয়ে যাচ্ছি। তো দেখা হবে ঢাকা যে আবার নতুন কোনো ব্লগে। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ইনফিনিটি ট্রাভেলারের সাথে থাকবেন। আর সবসময় আমাকে ভালোবাসার সাথে আপনাদের যে কোনো মন্তব্য কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সো আল্লাহ হাফিজ, দেখা হবে নেক্সট কোনো ব্লগে।